বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে ৩৫% শুল্ক আরোপ। বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠককাল ইতিবাচক ফলের আশা অর্থ উপদেষ্টার। কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারবো। 3 নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকরা এবার সুযোগ পাবে না, জানালেন সিইসি। আগ্রহ জানিয়ে ইইউ সহ বিভিন্ন সংস্থার চিঠি। ভিন্নতা থাকলেও অন্যের মতকে প্রাধান্য দেওয়ার তাগিদ বিএনপি মহাসচিবের। নির্বাচন পেছাতেই পরিকল্পিত মব তৈরির অভিযোগ রিজভির। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়াই লক্ষ্য, কুষ্টিয়ায় নাহিদ ইসলাম। আবরার ভাদের কবর জিয়ারত। আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি। জিএম কাদেরের সিদ্ধান্তকে বেআইনি বলছেন অব্যাহতিপ্রাপ্ত নেতারা। ব্যাপক শোডাউনের ঘোষণা। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকে চলছে দুর্নীতির ডজন খানেক অভিযোগ অনুসন্ধান। তথ্য পেতে নানা সমস্যা হওয়ার দাবি। এবং শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে ফেনী শহরে হাঁটু পানি, বিভিন্ন জেলায় জলাবদ্ধতা। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তনজিয়া জুথি। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% অতিরিক্ত শুল্ক আরোপের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে নতুন শুল্ক। বাংলাদেশের পাশাপাশি আরও ১৩টি দেশকে এ চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট। আরবিত আফসারের রিপোর্টে আমরা বাকিটা জানব। যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ট্রাম্প এ তথ্য জানান, যা আগস্টের শুরু থেকে কার্যকর করা হবে। অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক বসবে, যা খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। ট্রাম্প আরও বলেন, মার্কিন পণ্যে বাংলাদেশের বাড়তি শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা বাণিজ্য বাধা দূর করে এবং কার্যকর ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন ট্রাম্প। আবার এর বিরুদ্ধে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক আরও বাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উচ্চ শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপরও সেই উচ্চ শুল্ক আরোপ হবে। সেই সঙ্গে ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। গেল এপ্রিলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তখন এটি কার্যকরের আগে ডোনাল্ড ট্রাম্পকে সময় চেয়ে চিঠি লিখেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন ৩ মাস অতিরিক্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও ১৪টি দেশে শুল্ক বৃদ্ধির চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশের উপর ২৫ থেকে ৪০% পর্যন্ত শুল্ক আরোপের চিঠি পাঠানো হয়েছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুল্ক হার নিয়ে বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ। ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল। দুপক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হবে এমন আশা জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এরপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, বাজেট ঘাটতি কমাতে আদায় পদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। তৌফিক মাহমুদ, মোনা রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের উপরে পরিবর্তিত শুল্ক হার ঘোষণা দিয়েছেন, যেখানে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, শুল্ক আরোপ নিয়ে বুধবার মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনার প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্স শরীফ যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা
ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো না। এটা USTR এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি, এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারবো। চলতি বছরের রাজস্ব আদায় নিয়ে উপদেষ্টা বলেন, খুব বেশি রাজস্ব ঘাটতি হয়নি, পদ্ধতি পরিবর্তন করে আগামীতে রাজস্ব বাড়ানো হবে। এইবার যা হয়েছে মোটামুটি আমি বলছি একেবারে খুব বিরাট গ্যাপ না। আর আগামী বছর আমরা চেষ্টা করছি শুধু ট্যাক্স ভেট না দিয়ে সিস্টেমটা চেঞ্জ করলে দেখবেন কালেকশনটা অনেক বেশি হবে। এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও প্রতিরক্ষা উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের সাথে বৈঠক হবে আগামী 10 ও 11 জুলাই। আলোচনার দরজা যেহেতু খোলা আছে, কাজে কিছু একটা আউটকাম তো আমরা আশা করি সবসময়ের জন্যই। মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। মোদ্দা কথা হলো যে আমাদের প্রধান বিবেচ্য বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। বাণিজ্য স্বার্থ রক্ষায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান বাণিজ্য সচিব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বিগত 3 নির্বাচনকে বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন সিইসি AMM নাসিরউদ্দিন। জানান, আগামী নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ জানিয়ে EU সহ অনেক বিদেশি পর্যবেক্ষক চিঠি দিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সবার ভাবমূর্তি রক্ষায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জরুরি বলেও জানান সিইসি। শিউলি রায়ের রিপোর্ট। মঙ্গলবার নির্বাচন ভবনে কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। এই সময় নির্বাচনের সার্বিক প্রস্তুতির পাশাপাশি ব্যালট প্রকল্পের কানাডার সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আমাদের প্রস্তুতির বিষয়টা প্রশ্নের জবাবে সিইসি জানান, বিগত 3 নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যটকদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে, আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব। পরে রিপোর্টার্স ফোরাম অফ ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত ফল উৎসবে অংশ নেন সিএসি সহ 4 নির্বাচন কমিশনার। এই সময় সিএসি বলেন, নির্বাচনের সঙ্গে জড়িত সবার ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের বিকল্প নেই। বুথের সাথে সম্পৃক্ত যারা থাকবেন তাদের কাছে আমার একটা আবেদন থাকবে আপনাদের মাধ্যমে। আমরা সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি জাতিকে, 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি, এখন কেন পারবো না? এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। সে যে ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে সেটার থেকে আপনারা উঠে আসুন, আমরা প্রমাণ করতে চাই যে আমরা পারি। ভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিতে সার্বিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ভিন্ন মত থাকলেও অন্যের মতকে প্রাধান্য দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনীতিতে তরুণদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ভবিষ্যৎ বাংলাদেশকে অনেক বেশি সমৃদ্ধ করবে। আর পরিকল্পিতভাবে মব কালচার তৈরি করে নির্বাচন পেছানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, শেখ হাসিনার মতো নানা বয়ান তৈরি করে নির্বাচন পেছানোর অপচেষ্টা চলছে। একটি রাজনৈতিক দলের একটি কর্মী সভার মধ্যে পুলিশ কর্মকর্তা পোশাক পরে বক্তৃতা করছে, এটা আওয়ামী লীগের আমলে এটা সম্ভব, এখন কি করে এটা সম্ভব? এদিকে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতার প্রধান অন্তরায় কি শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। সময় তো ভালো যাচ্ছে না, এখন অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই মন খারাপ করছেন, ভালো রাখছেন,
আমি সবসময় খুব আশাবাদী মানুষ, বয়স আমার অনেক, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরো ভালো সময় আসবে। গণমাধ্যমের উপর সরকার ও মালিকদের হস্তক্ষেপ রোধে কঠোর নীতিমালা প্রণয়নের দাবি ওঠে অনুষ্ঠানে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এনসিপি কাজ করে যাবে, এমনটাই জানালেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, বাংলাদেশপন্থী রাজনীতি করবে এনসিপি। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় জুলাই পদযাত্রা পরবর্তী পথসভায় কথা বলেন তিনি। এর আগে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। নাহিদ হাসানের তিতাসের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আপন অপু। জুলাই গণ অভ্যুত্থানের বার্ষিকীতে সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পদযাত্রার ৮ম দিনে কুষ্টিয়ায় জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের খোঁজ খবর নেন কেন্দ্রীয় নেতারা। পরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জুলাই পদযাত্রা। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণই এনসিপির লক্ষ্য। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আন্দোলনের সময় গত 16 বছরে যারা গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছে, আমরা সেই সকল শহীদ এবং সকল নির্যাতিত মানুষকে ধারণ করি। সেই শহীদরা যেই স্বপ্নের বাংলাদেশ দেখেছিল, যেই স্বাধীন সার্বভৌম মর্যাদার বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশপন্থী রাজনীতির উত্থান তারা করতে চেয়েছিল, আমরা সেই রাজনীতি করতে চাই। এনসিপি নেতারা বলেন, অল্প সময়ের মধ্যে এনসিপি সাধারণ মানুষের যে সাড়া পেয়েছে তা অন্য কোনো দল পায়নি। জনসমর্থন নিয়ে সরকার গঠনের আশাবাদও জানান তারা। সামনের বাংলাদেশকে আমরা সংস্কার এবং বিচারের আঙ্গিকে বিনির্মাণ করতে চাই। ওনারা কিন্তু আমাদের সেই স্বপ্নটা দেখতে এখানে এসেছে। এক বছরে আমাদের পাওনা এটাই যে মানুষজন ধীরে ধীরে রাজনৈতিক হয়ে উঠছে, সচেতন হয়ে উঠছে। পরে বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়া বড়বাজার থেকে 5 রাস্তার মোড় পর্যন্ত পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভা করেন নেতাকর্মীরা। তারা বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজ, দখলদার ও আধিপত্যবাদের স্থান হবে না। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয়, আজাদি চাই। আমরা সকল দুর্নীতিবাজ এস্টাবলিশমেন্টকে উপরে ফেলে দিয়ে এসেছি বর্ডারের ওই পাশে। এখন হাসিনা কোথায়? আর যদি নতুন করে কুষ্টিয়ার বুকে কেউ নতুন হাসিনা, নতুন হানিফ হয়ে উঠতে চায়, আমরা তাদের প্রতিহত করব। কুষ্টিয়ার কর্মসূচি শেষে মেহেরপুরে পদযাত্রা ও পথসভা করে এনসিপি। নেতারা বলেন, যারা টাকা দিয়ে ভোট কেনে তারা জনগণকে গোলাম বানিয়ে রাখে। সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন এনসিপি মানবে না বলেও জানান তারা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। জাতীয় পার্টিতে আবারও অস্থিরতা, ফের ভাঙনের মুখে দলটি। মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ 3 সিনিয়র নেতাকে অব্যাহতি দেয়া হলেও একে বেআইনি বলছেন তারা। নেতারা বলেন, জাপা চেয়ারম্যান GM কাদেরের প্রতিটি সিদ্ধান্তই স্বৈরাচারী। দলের জন্য তাদের ত্যাগও বেশি। দলের প্রতিষ্ঠাতা HM এরশাদের মৃত্যুবার্ষিকীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতিও নিচ্ছেন তারা। ফাহিম ইউসুফের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটাই দিশেহারা জাতীয় পার্টি। স্বৈরাচারের দোসর এমন অভিযোগে নাজেহাল দলটিতে নতুন করে ভাঙনের সুর। ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে সোমবার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব করেছেন GM কাদের। জাতীয় পার্টির সব ধরনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে দলের সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে। জাতীয় পার্টির এমন অবস্থার জন্য চেয়ারম্যান GM কাদেরের উপর দায় চাপাচ্ছেন বহিষ্কৃত নেতারা। মঙ্গলবার গুলশানে সংবাদ সম্মেলন করেন তারা। বহিষ্কারের সিদ্ধান্তকে বেআইনি উল্লেখ করে তারা বলেন, চেয়ারম্যানের প্রতিটি সিদ্ধান্তই স্বৈরাচারী। ক্ষমতা আমি যদি ওনাকে আজকে বলে যে ঠিক আছে আমি চেয়ারম্যান আছে, ওনাকে চেয়ারম্যান করবো, প্রেস কনফারেন্স করে সুন্দর করে সকলের সামনে আমি ক্ষমতা রাত 12টার সময় যে আমি তো সাইন করব। সুতরাং ওনার প্রত্যেকটা জিনিসে এই স্বৈরাচারী মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব এবং বেআইনি কার্য। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে চেয়ারম্যান হয়েছেন GM কাদের। দলের জন্য বহিষ্কৃতদের ত্যাগ GM কাদেরের চেয়ে বেশি। আমাদের নেতা পল্লী বন্ধু হোসেন নবদের সাথে বাইরে তারা ভেঙে দিল, জ্বালাই দিল।
এ হচ্ছে তার রাজনীতি। এটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক, তার সাথে রাজনীতি করা যায় না। আমাদের দলকে টুকরো টুকরো করে দিয়েছেন সে। তো এই যে তার অরাজনৈতিক আচরণ দলকে স্তব্ধ করে দিয়েছে বারবার। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দলকে ভাঙ্গার প্রক্রিয়া করবেন, এইটা আমরা হইতে দিব না। কারণ আপনার চেয়ে এই দলের অবদান আমাদের বেশি, আপনার চেয়ে এই দলে আমাদের এই দলের দরদ বেশি। 14 জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বড় ধরনের শোডাউন করতে যাচ্ছেন বহিষ্কৃত নেতাদের সমর্থকরা, যেখানে দলটির 2/3 প্রেসিডিয়াম সদস্য, চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা মহানগরের বেশিরভাগ নেতাকে দেখা যেতে পারে। এতে আবারও ভাগ হতে যাচ্ছে জাতীয় পার্টি, এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ডজন খানেক দুর্নীতির অনুসন্ধান চলমান রয়েছে দুদকে। তবে বিদেশে সম্পদের তথ্য পেতে সমস্যা হওয়ায় মামলা পরবর্তী পদক্ষেপ নিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বাকিটা জানাচ্ছেন ফজলা আদিত্য। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একের পর এক দুর্নীতির ফিরিস্তি জমা পড়তে থাকে দুদকে। এর মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট ছাড়া দুদকের চলমান অধিকাংশ অনুসন্ধান এখনো চলছে ধীর গতিতে। এতে বেশিরভাগ অনুসন্ধানই দেখেনি আলোর মুখ। শেখ পরিবারের বিরুদ্ধে দুদকে চলমান অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি, সূচনা ফাউন্ডেশন, সিআরআই সহ প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। দুদক মহাপরিচালক জানান, সবগুলো অনুসন্ধান শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে সমস্যার কারণে অনুসন্ধানের ধীরগতি রয়েছে। দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে। এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলি এসে পৌঁছায়নি, সেই কারণে কিছুটা সময় লাগছে। এদিন কুমিল্লা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও হাই স্পিড গ্রুপের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। হাই স্পিড গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, কমিশন বাণিজ্য সহ দুর্নীতির বিস্তর অভিযোগ আনা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বর্ষার শুরুতেই শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে 150 মিটার বাঁধ নদীতে ধসে পড়ে। এতে আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে এলাকাবাসী। হুমকিতে রয়েছে আশেপাশের রাস্তাঘাট ও শতাধিক বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চোখের সামনে পদ্মায় তলিয়ে যাচ্ছে চাচার দোকান, তবুও থামেনি সে। ভাঙার আগেই কাঁধে তুলে নিয়েছে কাঠের গুঁড়ি, চোখে শুধু বাঁচার আকুতি। প্রকৃতির নির্মম আঘাতেও যে শিশু এমন অটল, তার দৃঢ়তায় বড়রাও বিস্মিত। অনেক জায়গা ভাঙতেছে, আমরা বিপদে আছি, আমগো বাঁচান। পদ্মার ভাঙনে শুধু মিজান নয়, আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত 600 পরিবার। নদী ভাঙনে মাত্র 1 ঘন্টায় ভেঙে পড়েছে 150 মিটার বাঁধ। এতে ক্ষতিগ্রস্ত হয় 50টি ঘর ও 9টি দোকান। হঠাৎ করে তীব্র ভাঙন শুরু হয়। প্রথমে তলার পানির গর্ভে বিলীন হয়ে যায় এবং এখানে লজঘাটের সিঁড়ি ছিল, সেটাও চলে যায়। 2টা থেকে আমি মাইকিং করে লোকজন ছড়াই রাখতেছি। জায়গাটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। হাটে একটা সারের দোকান একবারে অসংখ্য ভাঙনে একবার নদীর ভিতরে চলে যায়। কিছুদিন আগে আমাদের এখানে ভাঙছে, আমরা আবেদন জানাইছি উপদেষ্টা রায়গুলো, তারপরে আমাদের জায়গাগুলি ভাঙতেছে, আমরা তো যাবো। পদক্ষেপ না নেওয়ার কারণে অনেকগুলো পরিবার এখন বিলীন হয়ে যাচ্ছে। ধসে পড়া বাঁধের পরিদর্শনে গেছেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী। তিনি জানিয়েছেন, ভাঙন রোধে জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা খুব দ্রুত ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু করব। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে।
সার্বিক পরিস্থিতিটা আসলে আমাদের নজরদারির মধ্যে আছে এবং বেশ কিছু পরিবার আসলে হচ্ছে যে তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যত্র সরিয়ে নিয়েছে। পদ্মা সেতু প্রকল্পের আওতাভুক্ত 2 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ড আগে থেকেই সতর্ক ছিল। দ্রুত ভাঙন ঠেকাতে পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণের প্রত্যাশা স্থানীয়দের। চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে পানিতে নিমজ্জিত ফেনী শহর। 24 ঘন্টার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 406 মিলিমিটার। শহরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, মাছের ঘের ও পুকুর। এছাড়া উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সহকর্মীদের তথ্য ও চিত্রে ফারজানা আফরোজ টুম্পার প্রতিবেদন। টানা বৃষ্টিতে সড়ক যেন এখন নদী। এটি ফেনী শহরের চিত্র। জেলায় 24 ঘন্টায় 406 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। শহর ঘুরে দেখা যায় টানা বৃষ্টিতে শহরের সদর হাসপাতাল রোড, একাডেমি রোড, রামপুর পেট্রো বাংলো, কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সড়ক জুড়ে থই থই পানিতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী, স্কুল কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পানি থাকায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা কার্যক্রম। স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। পানি ঢুকে পড়ায় সড়কের দুধারের দোকানপাটের মালামাল সহ ক্ষতি হয়েছে ব্যাপক। অন্যদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাকায় বিপদসীমার 65 সেন্টিমিটার উপর দিয়ে। পরিস্থিতি ভালো না। আমাদের প্রস্তুতি, আমাদের সাইডে আমাদের জিও ব্যাগ, বস্তা এবং জিও টিউব সব মজুদ আছে। স্থানীয় লোকজনের চেষ্টা করতেছে যাতে কোনো রকমের বাঁধ না ভাঙে। ফেনী পৌর প্রশাসক জানান, বৃষ্টির গতির সাথে ড্রেনেজের পানি সরার সক্ষমতা না থাকায় শহরে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার যে অপর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং এই ড্রেনেজগুলির যে আউটফল সেগুলি পরিষ্কার না থাকা, এই আউটফলগুলি আমরা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এগুলি ভাটির দিকে আরও পরিষ্কার করে দিতে হবে এবং ছোট ছোট ড্রেন যেগুলি আছে এগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করে এটি করতে হবে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে পটুয়াখালীতে অতি ভারী বৃষ্টি হচ্ছে। 24 ঘন্টায় জেলায় 215.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা 1 সপ্তাহের বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে ডুবে আছে সবুজবাগ, নতুন বাজার, তিতাস মোড় সহ বিভিন্ন স্থানের সড়ক। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানিতে সব ঘর দুয়ার বন্যায় ভরে গেছে, আমরা খাদ্য খানাও খাইতে পারি না। অনেক পানি, এই জন্য আমি বাসায় স্কুলে যেতে পারি না। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। ছোট বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। ঝড়ো হাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরকে 3 মাত্রার সতর্ক সংকেত দেয়া হয়েছে। মাছ ধরা ট্রলারসমূহকেও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বৃষ্টিপাতের খবর জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আলী আক্কাস। আকাশ, পূর্বাভাসে কি বলছে আসলে আবহাওয়া অফিস? কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি আবহাওয়া অধিদপ্তরে এবং আমরা যতটুকু জানতে পেরেছি বঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে অঞ্চলে সৃষ্ট লঘুচাপের কারণেই কিন্তু এরকম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে মৌসুমি বায়ুর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই বৃষ্টিপাত কিন্তু আগামী 24 ঘন্টাও কিন্তু অব্যাহত থাকবে। আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে। পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল, ফেনী, তারপর হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই
ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে কালকে আগামীকালকে পর্যন্ত। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড় ধসের একটি সম্ভাবনা রয়েছে এবং সে ব্যাপারে কিন্তু ওই পাহাড়ে বসবাসরত মানুষদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে। এই বৃষ্টিপাত অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সৃষ্ট যে লঘুচাপ, সেই লঘুচাপ যতক্ষণ পর্যন্ত কেটে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন। জ্যোতি, এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ আমার কাছে তথ্য। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আলী আকাশ। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 425 জন, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন 425 জন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত হয়েছে 13,188 জন, আর প্রাণ গেছে 51 জনের। ঝিনাইদহের শৈলকুপার ট্রিপল মার্ডার মামলায় সন্ত্রাসী লিপটনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঝিনাইদহ আদালত। মঙ্গলবার ঝিনাইদহ চিফ জুডিশিয়াল শৈলকুপা আমলি আদালতের বিচারক জাহাঙ্গীর কবির লিপটনকে একদিন আর তার সহযোগী রাজু আহমেদকে 2 দিনের রিমান্ড দেন। এর আগে হানেফ আলী এবং তার 2 সহযোগী রাইসুল ও লিটন হত্যা মামলায় এই 2 আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। এ হত্যা মামলায় 9 জন গ্রেফতার হলেও কেউ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। গাজায় প্রস্তাবিত যুদ্ধ বন্ধের আলোচনা ভালোভাবেই এগোচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজের সময় সাংবাদিকদের একথা জানান। তবে একাধিক সূত্র বলছে, গাজাবাসী উচ্ছেদে ট্রাম্পকে রাজি করাতে জোর চেষ্টা চালাচ্ছেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের এক নিরাপত্তা মন্ত্রী দাবি করেছেন, কাতারে যুদ্ধবিরতির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। লুৎফর কবিরের রিপোর্ট। গাজাবাসীর ভবিষ্যৎ যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতের মুঠোয়। ট্রাম্প কি ভাবছেন এবং নিজের গোপন পরিকল্পনা নিয়ে সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। হোয়াইট হাউসে নৈশভোজে প্রথম দিন নেতানিয়াহুকে স্বাগত জানান ট্রাম্প। ইসরায়েল আমাদের পরম বন্ধু। দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি এবং অসাধারণ সাফল্য এসেছে। হোয়াইট হাউসে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। নৈশভোজে ট্রাম্প প্রশাসনকেও ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ সময় ট্রাম্পকে এবারের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নোবেল কমিটির কাছে একটি চিঠিও লিখেছেন তিনি। ওই চিঠির কপি তুলে দেন ট্রাম্পের হাতে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চেয়ে বাসিন্দাদের কিভাবে অন্য দেশে স্থানান্তর করা যায় এ নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু। যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দেওয়া উচিত। মানুষকে স্বাধীন থাকার সুযোগ করে দেওয়া উচিত আমি মনে করি। গাজাবাসীর জন্য এমন কিছু দেশ খুঁজে বের করছি আমরা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চলছে। ফিলিস্তিনিদের সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। ফিলিস্তিনিদের স্বাধীনভাবে থাকা উচিত। আশা করি আমরা এটি নিশ্চিত করতে পারবো। সম্ভাব্য যুদ্ধবিরতির প্রশ্নে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকে তাকিয়েছিল নানা মহল, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে হতাশা ছাড়া কিছুই থাকছে না গাজাবাসীর। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধের আলোচনা এখন পর্যন্ত ভালোভাবেই এগোচ্ছে। জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে এমন সময় হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ দেখান ফিলিস্তিনি পন্থীদের পাশাপাশি ইহুদিরাও। চুপ না থেকে আমাদের আওয়াজ তোলা উচিত। আজ যাদের শেষ করা হচ্ছে, আগামীকাল আরেকজনের পালা। এখনই অধিকারের জন্য না দাঁড়ালে সবাই শেষ হয়ে যাবে। তাই স্বাধীন ফিলিস্তিনি প্রয়োজন। গাজায় যুদ্ধ বন্ধের বিকল্প নেই বলেও স্লোগান দেন বিক্ষুব্ধরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভয়াবহ বন্যায় 5 দিনে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। নিখোঁজদের সন্ধানে এখনো চলছে উদ্ধার কাজ। বন্যায় কেন এত প্রাণহানি, এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। জলবায়ু পরিবর্তন, বায়ুমণ্ডলে আর্দ্রতা সহ নানা কারণ তুলে ধরছেন আবহাওয়াবিদরা। আরবিদ আফসারের রিপোর্ট।
মাত্র ৪৫ মিনিটে ২৫০ মিলিমিটারের বৃষ্টিপাত, আর এতেই তলিয়ে যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একাধিক অঞ্চল। ভয়াবহ এই বন্যায় গত ৫ দিনে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। নিখোঁজ রয়েছে শিশুসহ অনেকেই। ক্যাম্প মিস্টিকের বহু শিশু শিক্ষার্থীর খোঁজ এখনো মেলেনি। তবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই বন্যায় প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতির কারণ উল্লেখ করে প্রতিবেদন করেছে বিবিসি। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, এক রাতেই ঝরেছে ৪ মাসের সমপরিমাণ বৃষ্টি। এছাড়াও ছিল বেশ কিছু কারণ, যার অন্যতম বায়ুমণ্ডলের অধিক আর্দ্রতা। মেক্সিকোতে বন্যা সৃষ্টিকারী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় থেকে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে আর্দ্রতা ছিল, যা উত্তর দিকে পৌঁছানো শুরু করলে বিশাল ঝড় মেঘের সৃষ্টি হয়। টেক্সাসের পাশের কাউন্টিগুলিতে পাহাড়ি অংশ থাকায় আর্দ্রতার পরিমাণ বেড়ে মেঘের ঘনত্ব আরও বৃদ্ধি পায়, যার কারণে বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে নদীর পানির পরিমাণ ঘন্টার মধ্যে ৩০ ফুটেরও উপরে চলে যায়। আবার এর পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকেও দায়ী করেছে আবহাওয়াবিদরা, যার কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে আরও উত্তপ্ত হয়েছে পৃথিবী। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মতে, সাগর মহাসাগরে উষ্ণ জলের কারণে বেশি বাষ্পীভবন প্রক্রিয়া হয়, যা অতিবৃষ্টি ও বন্যার জন্য দায়ী। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।